হ্যালো এভরিওয়ান, ব্রেকিং সাইলেন্সে আপনাদের স্বাগতম জানাই। আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে আমাদের সবার মনেই বেশ কিছু প্রশ্ন রয়েছে। জাতীয় নির্বাচনের সঙ্গে তো আমরা সবাই পরিচিত, তবে গণভোটকে এই প্রথমবারের মতো ফেস করতে যাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রথমবার গণভোট হচ্ছে ব্যাপারটি এমনও নয়। 1977-এ জিয়াউর রহমান একটি গণভোটের আয়োজন করেছিলেন, যেখানে একটি মাত্রই প্রশ্ন ছিল যে জিয়াউর রহমানের শাসন ব্যবস্থার উপরে আপনার আস্থা আছে কিংবা নেই। এর পরবর্তী সময়েও গণভোট হয়েছে। এছাড়াও দেশের বাইরেও বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে গণভোটের আয়োজন করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে আমি বলতে পারি যে ইংল্যান্ড যখন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট করতে চাচ্ছিল, সেই সময়ে একটি গণভোটের আয়োজন হয় এবং সেখানে একটি মাত্রই প্রশ্ন ছিল যে আমরা ইউর সাথে থাকবো কি থাকবো না। খুব সিম্পল কিন্তু। তবে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার আপনাকে একটি গণভোটের সম্মুখীন হতে হচ্ছে, তাও আবার 84 অর্থাৎ 84টি বিষয়কে আপনার একসঙ্গে হ্যাঁ কিংবা না বলতে হবে। আমরা হয়তো একে অপরের সাথে এক কিংবা 5টি বিষয়ের সঙ্গে একমত হই, অথবা 2-4টি বিষয়ের সঙ্গে আমরা না হই। এখানে কিন্তু এরকম হওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে একসঙ্গে না হতে হবে অথবা হ্যাঁ হতে হবে। টুইস্টটা এখানে না, টুইস্টটা হচ্ছে বাংলাদেশ সরকার আমাদেরকে সিম কোম্পানির মাধ্যমে একটি জিনিস বারবার পাঠাচ্ছে যে আপনি নতুন পরিবর্তনকে হ্যাঁ বলতে চাইলে গণভোটে হ্যাঁ বলুন, অর্থাৎ নতুন ইতিহাস তৈরি করতে চাইলে আপনি হ্যাঁ বলুন। হ্যাঁ এর যদি এতই গুরুত্ব থাকে তাহলে না রাখার দরকারটাই বা কি ছিল? আপনারা যদি এটাই মনে করেন যে হ্যাঁ ভোট দিলে বাংলাদেশের জন্য ভালো হবে, তাহলে আপনারা না ভোটের অপশন কেন রাখলেন? রাখলেন তো ভালো, তবে হ্যাঁ ভোট দিলে নাগরিকের জীবনে আসলে কতটুকু লাভ আসবে বা দেশের স্বার্থে সেটা কতটা মঙ্গলজনক হবে, সেটি আপনি আমাদেরকে অ্যাওয়ার কেন করলেন না? আমরা কেন সবাই জানি না এই হ্যাঁ এবং না কিসের ভিত্তিতে? কারণ ইতিপূর্বে যে সকল গণভোট হয়েছে সেখানে প্রশ্ন ছিল একটি, আপনি এখানে একটি বা দুটি রাখেননি, 84টি বিষয় রেখেছেন এবং সেই 84টি বিষয় জেনে আমাকে হ্যাঁ বা না ভোট দিতে হবে। আপনার কি মনে হয়, আমি রাষ্ট্রকে প্রশ্ন করছি, আপনার কি মনে হয় যে 84টি বিষয় বাংলাদেশের সকল জনগণ জানেন? আমি হলফ করে বলতে পারি জানেন না। অপরদিকে বাংলাদেশের রাজনীতিতে বৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ভোট বর্জন করেছেন। রীতিমতো তারা নো ভোট ক্যাম্পেইন করছেন, অর্থাৎ তারা ভোট কেন্দ্রে যাবেন না। তাহলে এই যে জনগোষ্ঠী তারা ভোটের বাইরে রইল, তারা কি চাচ্ছে সেটি কে নিশ্চিত করবে? সেই প্রশ্ন তো থেকেই যায়। এছাড়াও আমি যদি আরো একটু গভীরে চিন্তা করি, 2024-এর 5ই আগস্ট থেকে 2025 সাল, এমনকি 2026 সালে যে আমরা মাত্র ঢুকলাম, সেখানে পুলিশের সদর দপ্তরের তথ্য মতে 8,360টি শুধু নারী এবং শিশু নির্যাতনের মামলা হয়েছে। 2,808টি শুধু নারী ও শিশুদের বিভিন্ন ধরনের নির্যাতনের শিকারের মামলা। এবং এখানেই শেষ নয়, 2024-এর পরবর্তী সময়ে থেকে শুরু করে 2025-এর শেষ পর্যন্ত 112টি নারী ধর্ষণের শিকার এবং পরবর্তীতে খুন হয়ে যাওয়ার দৃষ্টান্ত কিন্তু এই সরকারের আমলেই তৈরি হয়েছে। এমনটি নয় যে পূর্বের সরকারের সময়ও হয়নি, তবে উল্লেখযোগ্যভাবে এত কম সময়ে এত ভায়োলেন্স, এত নির্যাতন, অত্যাচার এর আগে কখনো বাংলাদেশের মানুষ দেখেন নাই। কেননা আমরা এটিও দেখি নাই যে মিডিয়া হাউসের কর্মীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আমার দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হচ্ছে এবং উত্তরে তিনি বলছেন তিনি জানেন না। তাহলে আমি যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাব, আমি যে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারবো, সেই নিরাপত্তা আসলে কে নিশ্চিত করবে?
যেখানে একজন মিডিয়া কর্মী নিরাপদ নয়, যেখানে একজন নারী, একজন শিশু নিরাপদ নয়, সেখানে আমি দেখতে পাচ্ছি নির্বাচনের আগেই ব্যাংকিং সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো ধরনের আর্থিক লেনদেন হবে না, এবং আপনি ভোট কেন্দ্রে আপনার মোবাইল ফোন, ব্যক্তিগত ফোন নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না। হঠাৎ করে যদি ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়, আমি অবাক হব না। তাহলে এই পরিস্থিতিতে আমার জানমালের নিরাপত্তা কে দিবে? যেখানে আমি দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে ব্যক্তিগত গানমান দেওয়া হচ্ছে, সেখানে বাংলাদেশের যারা সাধারণ জনগণ রয়েছে, তারা আসলে কিসের ভিত্তিতে ঘর থেকে বের হবে, আর কিসের ভিত্তিতেই তারা ভোট কেন্দ্রে যাবেন, এবং সেই ব্যালট পেপারে আসলে হ্যাঁ বা এবং না এর যে কোনো ধরনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, সেখানে তারা কি ভোট দিবেন, সেটি তো একটা বড় প্রশ্ন রয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে আমাদের আসলে কি করা উচিত? আমাদের ব্যক্তিগত নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে যেহেতু হবে, সেহেতু আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না। কারণ কেননা এই বর্তমান সরকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে আমাদেরকে ট্রিট করছে, সেটি একেবারে স্পষ্ট যে আমরা আসলে তাদের কাছে মানুষ বলেই গণ্য হচ্ছি না। কেননা মিডিয়া কর্মীকে তুলে নিয়ে যাচ্ছে, সেখানে নারী ও শিশুকে নির্যাতন করা হচ্ছে, সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। হ্যাঁ, আপনি আপনার মোবাইল ফোন ইউজ করতে পারবেন না। অর্থাৎ এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা চলছে, এবং আমরা আরো স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো আন্তর্জাতিক মিডিয়া কিন্তু বাংলাদেশে আসেন নাই। অর্থাৎ এই নির্বাচনের বৈধতা নিয়ে বিশাল একটি প্রশ্ন রয়েছে, এবং এখানে কিন্তু মানে সুকৌশলে নাগরিকদেরকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, কারণ যে সকল নাগরিকরা না জেনে গণভোটে হ্যাঁ দিবেন এবং এই ভোটে অংশগ্রহণ করবেন, তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তাদেরকে বিব্রত করা হচ্ছে যে আপনারা আপনাদের দেশকে, রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন। ভবিষ্যতে তো এটাই বলা হবে যে দেশের জনগণই চায় নাই যে দেশ সুস্থ থাকুক, ভালো থাকুক। এমনই একটি পরিকল্পনা করে দেশের জনগণকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, দেশের বিরুদ্ধে দেশের নাগরিকদেরকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এই গণভোটের মধ্য দিয়ে, যে পরবর্তী সময়ে যখন এই প্রশ্নগুলো আসবে, তখন যেন নাগরিকরা কথা বলতে না পারে, অর্থাৎ নাগরিকদের মুখকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আসুন এই ভোট বর্জন করি, আমরা ভোটে অংশগ্রহণ করব না, আমরা বাড়িতে থাকবো, ঘরে থাকবো, নিরাপদ থাকবো।